শুভ দুপুর দর্শক, আমন্ত্রণে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছে আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আসলে নানান ধরনের আলোচনা হচ্ছে। সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন পিটিইআরসির চেয়ারম্যান, অর্থনীতি বিশ্লেষক জনাব মাজেদুল হক। জনাব মাজেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানি যে কয়েকদিন ধরে এই যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে চুক্তির বিষয়গুলো যখন সামনে আসলো, তখন এটা নিয়ে নানান মহলে সমালোচনা চলছে। এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসতে চাই। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তিকে অসম ও অনৈতিক বলছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদদের মতে চুক্তির কারণে বড় অঙ্কের রাজস্ব হারাবে বাংলাদেশ। ব্যবধান বাড়বে শুল্ক হারে এবং বেশি দরে কিনতে হবে যুক্তরাষ্ট্রের পণ্য। বিপরীতে বাড়বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য। নিজের ভূরাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বেশি। তাই দেশটির সঙ্গে আলোচনা করে এই চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। গত 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হয় পারস্পরিক বাণিজ্য চুক্তি। 32 পৃষ্ঠার সেই চুক্তিতে বাংলাদেশের উপর 131টি জায়গায় বাধ্যবাধকতা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা মাত্র 3। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হওয়ায় বর্তমানে বাংলাদেশের রপ্তানির উপর সমানভাবে 15% শুল্ক আরোপিত হচ্ছে। ফলে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য বাস্তবে খুব একটা লাভ হয়নি। আমাদের সেক্টরের একটা জায়গার সুবিধা নিতে গিয়া বা সামান্য 2-3-5টা জায়গার সুবিধা নিতে গিয়ে আরো 131টা জায়গায় আমরা অসুবিধায় পড়ব। আমি মনে করি এটা কোনোভাবে এটা হতে পারে না। যে কোনো সময় যে কোনো দেশ 60 দিনের নোটিশে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। যদি মনে হয় একসময় যে খুব ক্ষতিকারক হচ্ছে এবং আমাদের ইউএস এর মার্কেটের উপরে আমাদের এত ডিপেন্ডেন্সি থাকার প্রয়োজন নাই, বেরিয়ে আসবো চুক্তি থেকে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 14টি বিমান কিনতে হবে। পাশাপাশি 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি ক্রয়, 5 বছর পর্যন্ত বছরে অন্তত 7 লাখ মেট্রিক টন গম কিনতে হবে। বছরে সয়াবিন ও সয়া পণ্য কিনতে হবে আনুমানিক $350 কোটি। বাড়াতে হবে সামরিক সরঞ্জাম ক্রয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যদি তুলা কিনি, তাহলে সেই তুলার থেকে আমরা যে উৎপাদন করব বা ম্যানমেড ফাইবার থেকে যে উৎপাদন করব, সেটার উপরে তারা প্রযোজ্য যে শুল্ক, অতিরিক্তটা আদায় করবে না, কিন্তু প্রযোজ্য যে শুল্ক আছে সেটা কিন্তু গড় শুল্ক, যেটা 16%-এর মতো, সেটা কিন্তু থাকবে। আর এটাও কতটুকু তারা দেবে না দেবে চুক্তিতে স্পষ্ট কিছুই উল্লেখ নেই। চুক্তি অনুযায়ী আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের 7,132টি ট্যারিফ লাইনের পণ্যে MFN শুল্ক তুলে নেবে বাংলাদেশ। শুল্ক ছাড়ের বড় অংশ শুরুতেই কার্যকর হবে। ফলে শুরু থেকেই বাংলাদেশ রাজস্ব হারাবে। শুল্ক ছাড়, আমাদের শুল্ক যেটা আদায় করতে পারতাম সেটা আমার ছাড় দিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের যখন আমি একটা দেশকে দিব, যেহেতু এটা কোনো দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি না, অন্যান্য দেশও এটা চাইতে পারে, তো তাহলে তো এটা শুল্ক ছাড়ের মাত্রা এটা একটু বিশাল পরিমাণ হয়ে যেতে পারে। তো এই আশঙ্কাটা আছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা ডিজিটাল বাণিজ্য চুক্তি করবে, কোথা থেকে পারমাণবিক প্রযুক্তি বা জ্বালানি কিনবে, এসব বিষয়েও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এসব শর্ত বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও কৌশলগত স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। ইচ্ছে করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল করা যাবে না। তবে চুক্তিটি কিভাবে দেশের অনুকূলে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার এসব কথা বলেছেন সরকারের 2 মন্ত্রী। এদিকে বোয়িং বিমান কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই চুক্তিটি বাতিলের আহ্বান জানাচ্ছে অনেকে। ওই চুক্তির সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বড় দায়িত্বে ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।
এই চুক্তি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে এই চুক্তি নিয়ে আলোচনার আগে অন্য দেশের সঙ্গে তুলনা করলে ভালো হয়। বাংলাদেশ একা এই চুক্তি করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত। যে কোনো চুক্তি নেই, আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল করেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। এদিকে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট স্টেট রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা ইচ্ছে করলেই বাতিল করা যাবে না। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বৈঠক করেছে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও। বাণিজ্য চুক্তিতে থাকা পরিবেশ বিষয়ক আইন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরো ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হইতে পারে যে বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে চায়। এদিকে বোয়িং উড়োজাহাজ কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনায় একথা বলেন তিনি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জনাব মাজেদ, আমরা রিপোর্টগুলো দেখলাম, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু ওসমানী স্মৃতি মিলনায়তনে যেতে চাই। সেখানে ডিসি সম্মেলন শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যেতে চাই সেখানে। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স এই জন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে জুয়া, অনলাইন এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। অনলাইন জুয়ার অ্যাপস তো প্রকাশ্যে চলছে, ব্যবস্থা হচ্ছে সিআইডি কেউ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না। বিষয় হচ্ছে আমরা যতই এগিয়ে যাচ্ছি ইন্টারনেট ভিত্তিক এই দুনিয়াতে, প্রযুক্তি নির্ভর এই দুনিয়াতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ক্রাইমের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব। সেই জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি সেই সাইটগুলো, সেই ওয়েবগুলো ব্লক করার চেষ্টা করছি। আর এই সমস্ত ক্রাইমগুলো তো আগে এত বিস্তৃত ছিল না, সেই জন্য হয়তো আগের সরকারগুলো ওইভাবে অ্যাড্রেস করেনি। এখন আমাদের এটা প্রায়োরিটি, অগ্রাধিকার। জুয়া, অনলাইন জুয়া, মাদক এগুলো আমাদের অগ্রাধিকার, এগুলো বন্ধ করতেই হবে। বিকাশ দিয়ে পেমেন্ট করা যায়। ডিসি সম্মেলন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা ছিলাম সেখানে। ফিরতে চাই আমাদের অতিথিকে নিয়ে আজকের আলোচনায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, লাভ ও ক্ষতি কার কত বেশি, এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব মাজেদ। মাজেদ, প্রশ্ন রাখতে চাই, আপনি প্রতিবেদনগুলো দেখেছিলেন যে ব্যবসায়ীরা বলছে যে এটি অসম চুক্তি, অর্থনীতিবিদরাও বলেছেন, কিন্তু অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে চাইলেই চুক্তি বাতিল করা যায় না। এমন বাস্তবতা এসে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিটিকে আপনি কিভাবে দেখেন? জি দেখুন, যে চুক্তি হওয়ার পরে যে চুক্তি বাতিল করতে হবে সেটাও তো কোনো কথা না। চুক্তি বাতিল করাও তো এত সহজ কাজ নয়। সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেখানে চুক্তি করেছে। কিন্তু বিষয়টা হলো যে আমরা প্রথমে যেটা দেখেছি, আমরা আপনার প্রতিবেদন থেকে আমরা যেটা সামারাই করতে পারি আমরা, সেটা হচ্ছে যে তাদের পণ্য শুল্ক মুক্ত সুবিধা দিতে হবে 7,600, 7,500। বাংলাদেশের পণ্য সুবিধা পাবে 1,600, 1,600। আমরা বোয়িং বিমান কিনবো, 14টি বোয়িং বিমান আমরা কিনবো। কিন্তু বিষয়টা হলো যে দেখেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত
আছে, তাই না? এখন টোটালি আমি যে ঋণটা নিচ্ছি তার 60 থেকে 70% আবার ঋণ পরিশোধে ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশে আপনার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রভাবও খুবই কম, রপ্তানি আয় খুবই কম, এর ভিতরে রাজস্ব আয় কম। তাহলে এর ভিতরে যদি আমি আবার চুক্তির মাধ্যম দিয়ে যদি আমাকে কোনো পণ্য ক্রয় করতে হয়, এবং দেখা যাচ্ছে আমি যদি বলি যে বোয়িং, তাহলে বোয়িং এর রুটটা কি আসলে বাংলাদেশ বিমান আগে বাড়াইছে কিনা সেটা আমাদের দেখতে হবে, তাই না? যদি আমরা 10টা দেশে যদি আমরা রুট যদি বাড়াতে থাকি, তাহলে তো আমাদের বিমান দরকার। তাহলে সেই ধরনের নোট বাংলাদেশ বিমান আগে পাস করাইছে কিনা সরকারের কাছ থেকে, সেটা তো দেখতে হবে, তাই না? কারণ নিড, মানে আমি নিড অ্যাসেসমেন্ট করেই তো আমি পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করব বা চুক্তি করব, এই ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত। তো তার কারণ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি তো আপনার এখন রাজস্ব হয় খুবই কম, তাই না? তাহলে আমি বিমানের রুট বাড়ালাম না, বা আমি নিড অ্যাসেসমেন্ট করলাম না, বা না করে আমি দেখা যাচ্ছে আমি বিমান নিচ্ছি, সেখানে আমার খরচ হচ্ছে 45,000 থেকে 52,000 কোটি টাকা আমার খরচ হচ্ছে। তাহলে এই টাকাটা আমার পরিশোধের উপায়টা কি? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, তাহলে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ালো। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি বাংলাদেশ একটা আপনার এলডিসি কান্ট্রি, তাই না? তাহলে এই এলডিসি কান্ট্রি আসলে একটা গরিব দেশ, সে কি চাই? সে প্রতিযোগিতা বাজার থেকে সে পণ্য ক্রয় করতে চায়, তাই না? সুতরাং যেখানে সে কম প্রাইস পাবে, উন্মুক্তভাবে সে বাজার সার্চ করবে, সেখান থেকেই গম কিনবে, সেখান থেকেই তুলা কিনবে। কিন্তু এই চুক্তির মাধ্যম দিয়ে যেটা হলো, সেটা বাইন্ডিং হয়ে গেল, সেটা মানে যুক্তরাষ্ট্রের কাছে মানে আমরা একটা অব্লিগেশনে পড়ে গেলাম যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাকে গম কিনতে হবে। যেরকম এলএনজি আমি কাতার থেকে নিতে পারি, তাই না? তাহলে কাতারের এলএনজি যুক্তরাষ্ট্রের তো প্রাইস কম, জাহাজ ভাড়াও কম, আমার কম সময় লাগবে আসতে, কিন্তু আমি যুক্তরাষ্ট্র থেকে আমার এলএনজি নিতে হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে আমি প্রোডাক্ট ওয়াইজ আমি চ্যালেঞ্জগুলো এখন আমি দেখেছি, আমরা বারবার প্রোডাক্ট ওয়াইজ আমরা চ্যালেঞ্জ বলছি, এক্সপোর্ট ইম্পোর্ট কোনটা এক্সপোর্ট হবে, কোনটা ইম্পোর্ট হবে। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু অন্যদিকে, এটা তো আমি বাণিজ্যের কথা বললাম, কিন্তু বাণিজ্যের বাইরেও যে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা আসলে এতদিন ধরে গভীরভাবে আসলে ভেবে দেখিনি, যেটা এখন সামনে এসেছে। যেমন আপনার চট্টগ্রাম বন্দরের কাস্টমসের ডাটা তাদেরকে প্রোভাইড করতে হবে। আমি যদি রপ্তানি করতে চাই, আমি যদি নন মার্কেট ইকোনমিতে যদি আমি রপ্তানি করতে চাই, সেখানেও বাধা হতে পারে। আমি নন মার্কেট ইকোনমির সাথে যদি আমি চুক্তি করতে চাই, দ্বিপক্ষীয় কোনো চুক্তি করতে চাই, সেখানেও তো আমাদের একটা বাধা হতে পারে সামনের দিনে, তাই না? সুতরাং আমার দেশের যে বাস্তবতা, আমার অর্থনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতার সাথে সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মাস্ট হ্যাভ থাকতে হবে। না হলে আমি হঠাৎ করে আমার যুক্তরাষ্ট্রের তুলার দাম অনেক বেশি, এখন আমার ক্যাপাসিটি কম, আসলে সময়ও কম বাংলাদেশের। সুতরাং আমি ভারত থেকে কিন্তু আমি খুব দ্রুত 6 ঘন্টার ভিতরে তুলা এনে কম দামে আমি কিন্তু বায়ারদেরকে ডেলিভারি দিতে পারি। সুতরাং মানে বাংলাদেশ ইজ নট দ্যাট পজিশন যে আমাকে যে খুব মানে খুব এক্সপেন্সিভ ওয়েতে যে আমাকে চলতে হবে, সেই পজিশনে কিন্তু বাংলাদেশ মানে এখনো পর্যন্ত নাই। সুতরাং চুক্তির কেন্দ্র করে যেটা হবে, মানে আমাদের দৃষ্টিটা ন্যারো হয়ে গেল, মানে বহির্বিশ্ব। এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক এই বাণিজ্য চুক্তির কারণে রাজস্ব হারাবে, যে আপনি বলছিলেন, বা আমরা প্রতিবেদনে যেটি দেখেছি যে বিভিন্ন শুল্কের উপর, পণ্যের উপর শুল্ক তুলে দেওয়া হবে আগামী 10 বছরের মধ্যে। চুক্তি হওয়ার সাথে সাথেই প্রায় 7,000-এর মতো চুক্তি। 7,600। হ্যাঁ, তো এই যে পণ্যের উপরে শুল্ক তুলে দেওয়া, এতে বাংলাদেশ রাজস্ব হারাবে। একই সাথে অন্য দেশ তারাও তো চাইবে আমাদের দেশের শুল্ক মুক্ত সুবিধা, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। দেখেন যে বাংলাদেশের সাথে তো ট্রেড অনেক দেশের হচ্ছে, তাই না? সুতরাং আপনার ইউরোপের দেশগুলো ট্রেড করতেছে, চীন করতেছে, জাপান করতেছে, দক্ষিণ কোরিয়া করতেছে। সুতরাং এখানে আমি একটা চুক্তির মাধ্যম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি শুল্ক মুক্ত সুবিধা আমি দিলাম, কিন্তু অন্যান্য যে রাষ্ট্রগুলো আমাদের সাথে দীর্ঘদিন ধরে যে বাণিজ্য করছে, আমি বলবো যে টেকসই বাণিজ্য করছে, তাই না? সুতরাং তারা যদি হঠাৎ করে আমাদের কাছে দাবি উঠাই বা দাবি তোলে যে সরকারের কাছে যে আমাদেরকেও এই শুল্ক সুবিধা দিতে হবে, যদি আমরা তাদেরকে আসলে ইগনোর করে ফেলাই, তাহলে তো আমার বাণিজ্য ন্যারো হয়ে যাবে, তাই না, সামনের দিনে। আরেকটা হলো যে দেখেন যে আমরা আসলে আমদানি করছি, যে চীন থেকে আমদানি করছি, ভারত থেকে বেশি আমদানি করছি, তাই না? কারণ আমরা তো আসলে আমদানি নির্ভর অর্থনীতি। সুতরাং যে সমস্ত দেশ থেকে আমরা আমদানি করছি,
সেটা যদি নন মার্কেট ইকোনমি হিসেবে ঘোষণা হয় মানে ডিক্লারেশন দেয়, তাহলে তো আমার ট্রেডের ক্ষেত্রে আমার অনেক ব্যারিয়ার সৃষ্টি হয়ে যাবে। আমি আমদানির এক পর্যায়ে দেখা যাবে যে মানে আমদানি শুল্কও আমার অনেক বেশি ব্যয় করতে হচ্ছে, দেশের অভ্যন্তরে আপনার মূল্যের চাপ বেড়ে যাচ্ছে, জনগণের উপরে চাপ বেড়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে, এবং আরেকটা বিষয় হচ্ছে চুক্তির বিষয়গুলো আরেকটা অন্যতম হচ্ছে যে দেখেন যে গ্যাস, এখন যে বাংলাদেশে যে গ্যাস সংকট পড়ছে, যে বিদ্যুৎ সংকট পড়ছে, জ্বালানি সংকট পড়ছে, এখন গ্যাস সংকট চলছে। এখন এই গ্যাস উত্তোলন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি আছে, সেভরন থেকে শুরু করে অনেকগুলো কোম্পানিরা রয়েছে, কিন্তু চুক্তির আওতায় সেখানে কিন্তু গ্যাস তারা উঠাতে পারবে, তারা বাইরে বিক্রি করতে পারবে। যদি দেশেও সংকট থাকে বাংলাদেশের, সেটাকে ইগনোর করে কিন্তু বাইরেও রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। সুতরাং আমাদের যে স্বয়ংসম্পন্নতা, সেই স্বয়ংসম্পন্নতা, আমাদের যে অধিকার বা আমাদের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব, সেখানেও অনেক ধরনের একটা চ্যালেঞ্জ সৃষ্টি হবে সামনের দিনে। একই সাথে আপনার যে চুক্তির কয়েকটি জায়গায় মানে বলা হচ্ছে যে পররাষ্ট্র নীতি এবং কৌশলগত স্বাধীনতার উপর প্রভাব ফেলবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন যে কৌশলগত পররাষ্ট্র নীতির উপরে একটা তো আপনার প্রভাব পড়বে, কারণ হচ্ছে যে দেখেন যে বাংলাদেশের সাথে যে চীনের যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে যে যখন যুক্তরাষ্ট্র যখন শুরু মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যখন এই কৌশলটা, এই সামরিক কৌশলটা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই কৌশলটা যখন দক্ষিণ এশিয়া বা এশিয়াতে যখন ইস্টাবলিশ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তখন তো বাংলাদেশ অনেকদিন ধরেই বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরে বাংলাদেশ 2013-14 সালের দিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সাথে যোগ দিল, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আপনি যেহেতু পলিটিক্যাল ইকোনমির কথা বলেন, আমি একটু বলি হিস্টোরিক্যালি। তো বিআরের সাথে যোগ দিল, তো বিআরের অনেকগুলো প্রজেক্ট কিন্তু বাংলাদেশে এখন চলমান রয়েছে চীনের, তাই না? তাহলে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে, তখন যে সরকার ছিল শেষ পর্যন্ত কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেছে, মানে ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে, মানে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সম্মতি প্রকাশ করেছে এবং শেষের দিকে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে মনে রেখেছে যে বাংলাদেশ এত বেশি সময় কেন নিল, কারণ চীনের সাথে তো এত বেশি সময় নেয় নাই। আরেকটা হলো যে আপনার বঙ্গোপসাগরে তো আপনার একটা প্রজেক্ট চলছে, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি একটা প্রকল্প চলছে, সেটা জাপানের ফাইন্যান্সে করা, তাই না? তো সুতরাং এখানে যেটা হয়েছে যে বাংলাদেশের যে আপনার হচ্ছে যে পদ্মা ব্রিজকে কেন্দ্র করে আমরা অনেক অবকাঠামোমূলক উন্নয়ন করেছি। তো এই অবকাঠামোমূলক উন্নয়নকে আপনার প্রাধান্য দিয়ে আমরা কিন্তু রিজনাল কানেক্টিভিটি বাড়ানোর আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল, একটা পরিকল্পনা ছিল, সেটা যে সরকারই করুক না। সেখানে কি প্রভাব পড়বে? এই জায়গাগুলোতে কিন্তু আপনার সামনের দিনে প্রভাব পড়বে, কারণ হচ্ছে যে আপনার পদ্মা ব্রিজ যে শুধু বাংলাদেশের জন্য তা না, এটা রিজনাল কানেক্টিভিটির একটা পার্ট হিসেবে এই ব্রিজটা কাজ করবে। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের তো বড় একটি জায়গা বাজার হচ্ছে পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, সেই ক্ষেত্রে এই বাণিজ্য চুক্তি কতটা কাজে আসবে বলে মনে হয়? দেখেন যে আমাদের প্রথম সমস্যা কোথায় সৃষ্টি হলো, যে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি। তাহলে 37% প্রথমে ঘোষণা করলো, এরপরে 20%, এরপরে হয়তো 1% কমে আমরা 19% আনতে পেরেছি। এরপরে তো আদালত সেটা নিষেধাজ্ঞা দিল, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ট্রাম্পের উপরে তার কাজের। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই পোশাক খাতকে কেন্দ্র করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুঁজি করে এই কাজটা, মানে এই চুক্তিটা কিন্তু তাদের ফেভারে গেছে। এক কারণ হচ্ছে যে আমরা কিন্তু বারবার বলে আসছি, সবাই বারবার বলে আসছি যে পোশাকের যে বাজারটা, পোশাকের গন্তব্য, এই গন্তব্যটা বৈচিত্র্যপূর্ণ হতে হবে। এটা যদি এক দেশ কেন্দ্রিক হয়, আমি একদম টোটাল রপ্তানি আর 20% আমার আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাজার থেকে। সুতরাং এটা যদি মানে শুধু ইউএস কনসেন্ট্রেশন হয়, 20% যদি ইউএস কনসেন্ট্রেশন হয়, মানে শুধু ইউএস এর বাজার থেকে হয়, তাহলে তো একটা আমি বলবো একটা দুর্বলতা তো তারা খুঁজে বের করবে। তো সুতরাং আমরা ওই বাজারটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের শুরু হয়েছে আসলে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ডব্লিউটিও নিয়ম ভিত্তিক যে বাণিজ্য ব্যবস্থা সেটির সাথে সাংঘর্ষিক হচ্ছে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এখন যে বাণিজ্য চুক্তি যেটা হলো, সেটা কিন্তু আপনার বিশ্ব বাণিজ্য সংস্থার যে চুক্তি আলোকে যে বাণিজ্য করা, সেগুলোকে, সেই প্রভিশনগুলো, সেই ধারা উপধারাগুলো কিন্তু এখন ডেড হয়ে গেল, ঠিক আছে? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন যে অনেকগুলো কাজ করেছে, সেটা বিশ্ব বাণিজ্য সংস্থার ধারা উপধারার লঙ্ঘন করেই এই কাজগুলো করা হয়েছে। এবং এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশ যেভাবে বাণিজ্য করবে, বাংলাদেশ যেভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিবে মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু ধারা উপধারাকে আসলে উপেক্ষা করেই কিন্তু এগুলো করা হবে। সুতরাং এখন আর কম্পিটিশন থাকতেছে না। এখন মানে ভিয়েতনাম যে সুবিধা পাচ্ছে, সেই সুবিধা হয়তো বাংলাদেশ নাও পেতে পারে। সেক্ষেত্রে যারা মাঝে টিকফার ব্যবহার করতে
পারে কিনা বাংলাদেশ? খুব ভালো একটা দেখেন, এই যে টিকফার কথা বললেন, খুব মূল্যবান একটা কথা বললেন আজকে। টিকফা চুক্তি নিয়ে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক দিন ধরে বাংলাদেশের পিছনে লেগেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, 2003 সালে যখন যে সরকার ছিল যে সরকার ক্ষমতা ছিল 2003 সালে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র টিকফার চুক্তির আপনার এটা ড্রাফটটা কিন্তু সরকারের কাছে দিছিল। কিন্তু তখনকার সরকার দেখলো কিছু ধারা এবং উপধারা দেখলো যে সেই যদি টিকফা চুক্তি হয় পরে তাহলে দেখা যাচ্ছে যে এটা ফেভারস ইউএসএ, এটা বাংলাদেশের ফেভারে যাচ্ছে না, দেশের ফেভারে। তখন কিন্তু তারা সময় ক্ষেপণ করছিল, ওই সরকার যাওয়ার পরে আসলো তত্ত্বাবধায়ক সরকার দেখার পরে তত্ত্বাবধায়ক সরকার এই দায়িত্বটা, টিকফার দায়িত্বটা কিন্তু নেয় নাই। তত্ত্বাবধায়ক সরকার তখন রাজনৈতিক সরকারের উপরে রেখে গেল। পরবর্তীতে যখন মহাজোট সরকার আসলো, মহাজোট সরকারের সময় টিকফা চুক্তিটা খুব গতি পেল, এবং টিকফা চুক্তির আসলে যুক্তরাষ্ট্র যে প্রভিশনগুলো, যে ধারাগুলো সেখানে নিয়ে আসছিল, সেটা প্যাটেন্ট রাইট ছিল, সেটা বিনিয়োগ সুবিধা ছিল, তারা 12টা খাতে সেবা খাত ছিল। সুতরাং এই বিষয় মানে টিকফা চুক্তির মাধ্যমে এবং পরিবেশ সংক্রান্ত বিষয় ছিল সেখানে, তাই না? সুতরাং টিকফা চুক্তিটা করার পরে যেটা হয়েছে, এটা কিন্তু ফেভারস ইউএসএ, নট ফেভার বাংলাদেশ। সুতরাং এটা কিন্তু মানে দুই সরকার কিন্তু এটা ফেরাই দিয়েছে, এটা সময় ক্ষেপণ করেছে। সুতরাং এরপরে তো মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, জিএসপি সুবিধাও তো বাতিল করে দিল রানা প্লাজা ধসেরকে কেন্দ্র করে, এবং শ্রম অধিকারকে ইস্যু করে তারা এটাকে উঠাই নিল। তো বিষয়টা হলো যে দেখেন, আপনি টিকফা চুক্তির কথা বলেন, সেই টিকফা চুক্তি মানে ডিড নট ফেভার বাংলাদেশ। জি, আমরা আপনার সাথে আলোচনা করব। আপনি বলছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক যে এখন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সংকটের মধ্য দিয়ে কিন্তু নতুন বাজেট আসছে, সেই বাজেটের পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আমরা বিরতির পরে আলোচনা করতে চাই। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে আছেন জনাব মাজেদ, পিটিআরসির চেয়ারম্যান। জনাব মাজেদ, আমরা আলোচনা করছিলাম, আমরা এবার একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। সামনে তো বাজেট আসছে, সেই বাজেটে মানুষের অনেক ধরনের প্রত্যাশা আছে, তবে সেখানে কিছু চ্যালেঞ্জও আছে, যেখানে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব কম, মানে আদায়ের দিক থেকে রাজস্ব ঘাটতি, সব কিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আছে সরকারের সামনে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে আমরা শেয়ার বাজারের আপডেট একটু দেখতে চাই। দর্শক, এই মুহূর্তে দেখতে চাই শেয়ার বাজারের আপডেট। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 5257 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচকটি 0 পয়েন্ট কমে অবস্থান করছে 1060 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স 8 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 2008 পয়েন্টে। 597 কোটি টাকা লেনদেন হয়েছে। 113টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 203টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 75টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা দেখতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি যে মার্কিন ডলার আজকে 122 টাকা করে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 142 টাকা করে বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকা করে বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা করে বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা করে বিক্রি হচ্ছে 32 টাকা 90 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা করে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি স্বর্ণের দাম 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 2,42,495 টাকা, 21 ক্যারেটের দাম আছে 2,31,473 টাকা, 18 ক্যারেটের দাম আছে 1,98,405 টাকা, এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম 1,61,605 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি রূপা 22 ক্যারেটের রূপার দাম আছে আজকের বাজারে 5,657 টাকা, 21 ক্যারেটের দাম আছে 5,366 টাকা, 18 ক্যারেটের দাম আছে 4,608 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,441 টাকা। আমরা আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সামনে যে বাজেট আসছে, সে বাজেটের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একদিকে যেমন মূল্যস্ফীতি এখন উচ্চ ঘরেই রয়েছে, অন্যদিকে রাজস্ব ঘাটতি, বিনিয়োগের পরিবেশও ফিরে নেই। সেই জায়গাতে নতুন বাজেটে আসলে কি প্রত্যাশা মোটা দাগে? জি, দেখেন যে বাজেটের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে বাজেটে যে ধরনের আমরা ব্যয়ের খাত আমরা যেভাবে বাড়াচ্ছি, ব্যয়ের পরিমাণ যেভাবে বাড়াচ্ছি এবং খাতও যেভাবে বাড়াচ্ছি, সেইভাবে সেই হারে আয়ের খাত, আয়ের পরিমাণ আমার বাড়বে কিনা, এক চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাজেট ঘাটতি যেটা থাকবে,
সেই বাজেট ঘাটতি পূরণ করার জন্য আমার দেশীয় উৎস বৈদেশিক উৎস থেকে আমাকে ঋণ নিতে হবে। এখন আমি ঋণটা কি দেশীয় উৎস থেকে প্রিফার করব না বৈদেশিক উৎস থেকে প্রিফার করব, সেটা আমার দেখার বিষয় আছে। আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হয়েছে যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য বৈদেশিক উৎস থেকেই ঋণ নেওয়াটা এখন যুক্তিযুক্ত হবে। তার কারণ হচ্ছে যে দেশীয় উৎস থেকে আমি ঋণ নিলে আমার লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, লোকাল যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলোকে আপনাকে গতিশীল করা যাচ্ছে না। সুতরাং আমি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণটা এখন আমি এই মানে সামনে 26-27 বছরে ব্যাংক ব্যবস্থা থেকে আমি যত কম আমি ঋণ গ্রহণ করতে পারি। আরেকটা কথা হলো যে এবারের বাজেটে যেটা হচ্ছে যে আপনার সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে যে তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য যাতে করতে পারে। তারা যেন যে আয়টা করতেছে সেটা নিত্যপণ্য কেনার পরে সেটা হচ্ছে যে এরপরে যেন সে স্বাস্থ্য সেবায় ব্যয় করতে পারে, এরপরে যেন সে শিক্ষা সেবায় ব্যয় করতে পারে, সে যেন বিনোদন খাতে ব্যয় করতে পারে। এটা সাধারণ মানুষের কিন্তু সবসময় চাওয়া থাকে। কিন্তু জ্বালানির সংকটকে কেন্দ্র করে জ্বালানির দাম আবার বাড়ানো হয়েছে, হয়তো IMF-এরও শর্ত ছিল, চাপ ছিল, মূল্যস্ফীতি আবার বেড়ে গেছে, গণপরিবহন খাতে ব্যয় বেড়ে গেছে, আপনার সামনের দিনে আবার কৃষি উৎপাদন ব্যাহত হবে, হাওড়ের ধান নষ্ট হয়ে গেছে। সুতরাং সেখানেও তো চাহিদা যোগানের একটা অসামঞ্জস্যতা থাকবে ধানের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে। সুতরাং সেই চাহিদা যোগান কিভাবে সামঞ্জস্য রাখতে হবে সেটাকে আমাকে সামনের বাজেটে কিন্তু বিবেচনা করতে হবে। সুতরাং খাদ্য নিরাপত্তা অনেক বড় একটা ইস্যু থাকবে সামনের অর্থ বছরে। আরেকটা হলো যে সাধারণ মানুষের যে মূল্যস্ফীতি যাতাকলে তারা আছে, মূল্যস্ফীতি চাপে আছে, এটা থেকে আমরা তাদেরকে কিভাবে রক্ষা করতে পারি, এটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ বাজেটে। তার কারণ হচ্ছে যে আপনার যে মানুষগুলো দরিদ্র হয়ে গেছে 2025 সালে, আবার 2026 সালে অনেক মানুষ দরিদ্র হয়ে পড়বে, তাই না? সুতরাং আপনি মূল্যস্ফীতি বা মানে প্রকৃত আয় কমে যাচ্ছে মানুষের, সে দারিদ্র্য সীমার নিচে চলে আসতেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিগত কয়েক বছর ধরে কি দেখা দিচ্ছে? দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং এই এবং উচ্চ মূল্যস্ফীতি এবং আপনার যে জিডিপি গ্রোথ রেট, অর্থনৈতিক যে গ্রোথ রেট, সেটা কিন্তু আপনার নিম্ন প্রবৃদ্ধি, তাই না? তাহলে আপনার বহুমুখী চ্যালেঞ্জের মুখেই আছে অর্থনীতি, এবং সেই চ্যালেঞ্জকে সামাল দিতেই বা ব্যালেন্স করতেই সামনের বাজেট আসতেছে। সুতরাং বাজেটকে এমনভাবেই আপনাকে সেট করতে হবে বা প্রণয়ন করতে হবে যাতে সব লেভেলের মানুষ ব্যালেন্স মানে সুষমভাবে যেন সবাইকে ভালোভাবে টিকিয়ে রাখা যায়। সুতরাং সামনের বাজেটটা হবে সাধারণ মানুষের টিকিয়ে রাখার একটা বাজেট, আমি বলবো। জি, যার বাজেট আপনি আমাদের সাথে থাকবেন। সময় হলো আরও একটি বিরতি থেকে এসে কথা বলবো। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার আরও একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবার জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। ইলিশ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও সাগর নদীতে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ, তাই মোকামেও সরবরাহ কম। জেলেও ব্যবসায়ীরা বলছেন অবাধে রেণু ধ্বংস ও জাটকা নিধনের ফলেই ইলিশের এমন আকাল। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ইলিশের প্রজনন কমছে বলছেন বিশেষজ্ঞরা। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশালে পাইকারি ইলিশ মোকাম। একসময় মনকে মন ইলিশ বেচা কেনা হলেও এখন নেই সেই জৌলুস, নেই ক্রেতা বিক্রেতাদের চিরচেনা হাঁক ডাকো। অথচ অভয়াশ্রমে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে কয়েকদিন আগেই। সেই হিসেবে ইলিশে 6 লাখ থাকার কথা মোকাম। বিক্রেতারা বলছেন অবাধে রেণু ও জাটকা নিধনের কারণেই ইলিশের এমন আকাল। 92 সালে দৈনিক 1,500-2,000 মন মাছ আমদানি তো, বর্তমানে নামতে এখন 1-150 মন মাছ বরিশাল ঘাটে আমদানি নিতেছে। মাছ নাই এই টাইমটা, সাধারণত একটু মাছটা কমই থাকে। অভিযান শেষ, এবার নদীতে মাছ খুব কম। ইলিশের আকালে লোকসান গুনছেন বলে দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের। নদীতেই মাছ নাই, নদীতে থাকলে তো পাইতাম। বাংলাদেশে এটা বড় মোকাম, আজকে বিলীন হয়ে যাইতেছে। খুবই আকাল, পোডরের অবস্থা ভালো না, এখন এটা একটা খুচরা বাজার হয়ে গেছে। ক্রেতাদের অভিযোগ পাওয়া গেলেও 1000 টাকার নিচে মিলছে না জাটকা ইলিশও। আকাশচুম্বী দামে হতাশ তারা। সাধারণ মানুষ খাইবে কি এখন আল্লাহ জানে, আমরাই তো কিনতে পারছি না। যেটা 1 কেজি ওজন ওটা চাচ্ছে 3200 টাকা, আর যেটার ওজন 6 থেকে 700 গ্রাম ওটা চাই 2200 টাকা। সংশ্লিষ্টদের মতে পানি প্রবাহ কমে যাওয়া, নাব্যতা সংকট ও বৈশ্বিক উষ্ণতা সহ ডুবোচর ইলিশ সম্পদের উপর প্রভাব ফেলছে। মিঠা পানি নদীর যে আপনার রিসোর্স, সেই রিসোর্সটা কমে যাওয়া প্লাস
কম পানিতে দূষণ যদি অপরিবর্তিতও থাকে তাহলে কিন্তু দূষণের পরিমাণ বেড়ে যায়। এই দুটো মূলত কারণ হচ্ছে ইলিশ বা অন্যান্য হচ্ছে আমার মাছ কমে যাওয়ার প্রধান কারণ। টোটাল উৎপাদনটাই কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার এমনও তো হতে পারে লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি উৎপাদন হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে যাচ্ছে না এখন। ইলিশের বংশরক্ষায় সচেতন না হলে আগামী প্রজন্মকে কেবল ইলিশের গল্পই শোনাতে হবে মত সংশ্লিষ্টদের। ইলিশ রক্ষায় বারবার নিষেধাজ্ঞায়ও মিলছে না সুফল, মোকামে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। ব্যবসায়ীরা দুষছেন জাটকা নিধন এবং রেণু ধ্বংসের কুফলই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। মৎস্য বিভাগের দাবি, যথাযথভাবে নিষেধাজ্ঞা পরিপালিত হয়েছে, আবারও রূপালী ইলিশে হেসে উঠবে দক্ষিণাঞ্চল। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে রাশিয়ান বাইকুনুর জাতের আঙ্গুর চাষ। উচ্চ ফলনশীল মিষ্টি জাতের এই আঙ্গুর চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। তবে লোকসানের ঝুঁকি এড়াতে পলিনেট হাউজে আঙ্গুর চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রাজশাহী থেকে মতিউর মর্তুজার পাঠানো রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের লাল ও সবুজ রঙের মিষ্টি আঙ্গুর। দেখে মনে হতে পারে বিদেশের কোনো বাগান, কিন্তু রাজশাহীতেই এমন বিদেশি জাতের আঙ্গুর চাষ করে তাক লাগিয়েছেন বেশ কয়েকজন কৃষক। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া গ্রামের কৃষক রুহুল আমিন 8 শতক জমিতে রাশিয়ান বাইকুনুর জাতের আঙ্গুর চাষ করেছেন। 8 মাস পর প্রতিটি গাছে 7 থেকে 10 কেজি করে আঙ্গুর ধরেছে। আকার ও স্বাদ বিদেশি আঙ্গুরের মতো হওয়ায় ভালো দামে বিক্রির আশা তার। আমি প্রথমে ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করা হচ্ছে, তো সেখান থেকে আমারও ইচ্ছে জাগলো যে আমিও এটা ট্রাই করতে পারি। সবসময় আমার ইচ্ছে ছিল যে নতুন কিছু নিয়ে কাজ করব, একজন উদ্যোক্তা হব। দূর থেকে অনেক মানুষ আসছে দেখার জন্য, চারা নিচ্ছে, চারা ভালো, অনেক ভালো চারা, আর এখানে বাইকুনুর জাতের চারা পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা গাছে কিন্তু 50 থেকে 60টা থোকার উপরে কিন্তু আছে। তো একটা থোকা যদি আমি ধরি যে হাফ কেজি করে, তাহলে কিন্তু একটা গাছে 25 থেকে 30 কেজি করে আঙ্গুর ধরছে। রাজশাহীর বাঘা ও বাগমারা উপজেলায়ও এই জাতের আঙ্গুর চাষ হয়েছে। কম সময়ে বেশি ফলন হওয়ায় বাইকুনুর জাতের আঙ্গুর চাষে উৎসাহিত হচ্ছেন অনেকেই। ভালো ফলন ও বেশি লাভের জন্য বিদেশি জাতের আঙ্গুর চাষের ক্ষেত্রে কৃষককে পলিনেট হাউস ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি টেম্পারেচারটা একটু খুব বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সেক্ষেত্রে যারা পলিনেট হাউসে এই আঙ্গুরটা আবাদ করতেছে কিছুটা শেডের মাধ্যমে, তারা এক্ষেত্রে একটা ভালো ফলাফল পেতে পারে। জেলায় এবছর 1.3 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী। দর্শক, এবারে জানাতে চাই বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য শান্তির চুক্তির আভাসেই তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আজ বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড $1.52 কমে বিক্রি হচ্ছে $108.35। অন্যদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দাম $1.50 কমে দাঁড়িয়েছে $100.77। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ থাকায় তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে নতুন করে শান্তি প্রতিষ্ঠিত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আবারও স্বাভাবিক হবে বলে আশা বিনিয়োগকারীদের। দর্শক, আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন জনাব মাজিদুল হক, পিটিআরসির চেয়ারম্যান। জনাব মাজেদ, আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি। যদি সংক্ষেপে বলেন যে রাজস্ব যে ঘাটতি আছে, সেই রাজস্ব ঘাটতি বাড়ানোর জন্য কি পরিকল্পনা নিতে পারে বাজেটে? দেখেন, রাজস্ব ঘাটতি বাড়ানোর জন্য সরকারকে যে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যারা রাজস্ব ফাঁকি, কর ফাঁকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানে অনেক রাজস্ব পাওয়া যাবে, পাবে সরকার। আচ্ছা, রাজস্ব ফাঁকি, কর ফাঁকির যে প্রবণতা, সেই প্রবণতা থেকে কমানোর জন্য কর্মকৌশল গ্রহণ করতে হবে। আচ্ছা, ভ্যাট ফাঁকি আছে, ভ্যাট ফাঁকিগুলো উদ্ধার করতে হবে। ঠিক আছে, যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে তাদেরকে যেন সামনের দিনে ভ্যাট ফাঁকি না করতে পারে। সরকার গ্রামগঞ্জের থেকে এখন ভ্যাট নিবে, এটা খুব ভালো উদ্যোগ। আরেকটা বিষয় হলো যে কর অব্যাহতির কথা সরকার বলছে। কর অব্যাহতি দেয়াটা কোন ক্ষেত্রে দিতে হবে, কোন ক্ষেত্রে দিতে হবে না, সেটা কিন্তু একটা যৌক্তিক কারণ থাকতে হবে। কারণ
যারা নিম্ন আয়ের মানুষ, যারা গণমানুষের সাথে যে প্রোডাক্টগুলো জড়িত, সেখানে কর অব্যাহতিটা কিন্তু আসলে রাখতে হবে। না হলে এই মুহূর্তে যারা দরিদ্র হয়ে পড়ছে, উচ্চ মূল্যস্ফীতি, সেখান থেকে কর অব্যাহতি উঠানো যাবে না, যদিও আইএমএফের একটা চাপ আছে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার কর অব্যাহতি কিছুটা ট্যাক্স ফ্যাসিলিটিস থাকতে হবে, না হলে বিনিয়োগও আসবে না। সুতরাং অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।